প্রিয় শহর বিদায়ী, প্রিয় শহরে সকল মানুষকে বিদায়ী। প্রিয় শহরে গাছ, পাখি, পশু, পাষাণ মানুষগুলোকেও জানাই বিদায়। আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে জ্বালাতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আমি জানি আমাকে ছাড়া তোমরা ভালো থাকবে না, তবুও থাকতে চেষ্টা করো। প্রিয় শহরটাকে বিদায় জানিয়ে নিশা উঠে গেল নির্দিষ্ট গাড়িটাতে, যা চলতে থাকলো আপন গন্তব্যে। আরও আমার কলিজার বান্ধবী। দৌড়ে জড়িয়ে ধরল আরমিনকে। আরমিনের কাছে এটা নতুন কিছু না। কয়েকদিন যদি তাদের দেখা না হয়, সেই দেখা হলেই পাগলামি শুরু করে দেয়। সে মৃদু স্বরে বলল, কেমন আছিস বান্ধবী? তোকে ছাড়া ভালো থাকতে পারি? আচ্ছা, তুই সামনে পার্কে অপেক্ষা কর, আমি আইসক্রিম নিয়ে আসছি। অনেক গল্প করবো আজ। ওকে জানো, কিন্তু তাড়াতাড়ি আসিস। কিন্তু পার্কের গেট দিয়ে ঢোকার সময় আচমকা একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়। কিছু বোঝার আগেই ছেলেটা আমাকে থাপ্পড় মেরে দেয়। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। এই মেয়ে দেখে চলতে পারো না? সুন্দর ছেলে দেখলেই ঢলে পড়ে যেতে ইচ্ছে করে তার গায়ের উপর, তাই না? তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। আরে আরে, থাপ্পড়ও মারলো! এখানে আমার কোনো ভুলই ছিল না, আর এখন কথা শুনতে হচ্ছে। আর কি বললেন? সুন্দর? তাও আপনি অনেক বড় একটা জোট দিলেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। জানো আমি কে? আহিয়ান চৌধুরী। আমি চাইলে তোমার কি হাল করতে পারি। যেহেতু তুমি আমাকে ধাক্কা মেরেছো, তো আমাকে সরি বলো। দিনের বেলা স্বপ্নে দেখা ভালো, দেখেন ভালো করে। আপনাকে সরি কখনো আমি বলবো না। আহিয়ান আর কিছু বলবে তার আগে নিশা তার গালে থাপ্পড় লাগিয়ে দিল, সাথে রাগী গলায় কিছু কথাও শুনিয়ে দিল। আমাকে থাপ্পড় মেরেছিলেন না, তাই আমিও মেরে শোধ দিক করে দিলাম। আর কি বাচ্চা আহিয়ান নাকি? ছাই, যা হবে হোক, আমার যা আসে না। আহিয়ান আর কিছু বলবে তার আগেই সরি ভাই, এখানে আপুর কোনো দোষ নেই। আসলে আমার সাথে ধাক্কা লেগে আপু আপনার গায়ের উপর পড়ে গিয়েছিল। এখানে আপুর কোনো দোষ নেই, আমি দুঃখিত এসব বিভ্রান্তির জন্য। আহিয়ান মেয়েটার দিকে রাগীভাবে তাকিয়ে, এমনিতেই আহিয়ানের মাথা গরম ছিল। মেয়েটার কথা শুনে আরও গরম হয়ে গেল। নিশা আহিয়ানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, দেখলেন তো, এখানে আমার কোনো দোষই ছিল না, তবু আপনি আমাকে সবার সামনে থাপ্পড় মারলেন। নিশা আহিয়ানকে কিছু বলতে না দিয়ে ততক্ষণে চলে গেল। তার মানে এখানে মেয়েটার কোনো দোষই ছিল না, আমিও না। রাগের মাথায় কিছু না ভেবে মেয়েটাকে থাপ্পড় মেরে দিলাম। কিছু একটা মাথায় আসতেই আহিয়ান চোখ লাল হয়ে আসলো। সে রাগে কটমট করতে করতে বিড়বিড় করে বলল, ভালোই করছি থাপ্পড় দিয়ে। কি ব্যবহার! এইটুকু মেয়ে কথা বলে কি খারাপভাবে। আহিয়ান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। আচ্ছা থাক, পরের বার দেখা হলে সরি বলে দেব। উনি খারাপ হতে পারে, আমি কি আর খারাপ? কিন্তু আমাদেরকে আদৌ কখনো আর দেখা হবে? হঠাৎ আহিয়ানের ফোন বেজে উঠল। বলো। ওকে আসতেছি। পকেট থেকে চাবি বের করে ফোন নিয়ে আহিয়ান চলে গেল তার গন্তব্যে। এবং এসবের মধ্যে নীরবতা পালন করে গেল মেঘ। তারপর নিজেকে মেঘ শাসিয়ে বলল, ছি মেঘ, রাস্তায় ঠিক মতো হাঁটতেও পারিস না। তুই একটা গর্ধব মেঘ, গর্ধব একটা। তুই একটা পাগল। আসলে কি আমি পাগল? আরও হাবিজাবি চিন্তা করতে করতে মেঘ চলে গেল নিজের কাজে। সরি বলবো, চিনে না জানে না একটা অচেনা মেয়ের গায়ে হাত তুললো অসভ্য পুরুষ, আবার বলতেছে সরি বলো। আরে নিশা, একা একা কি বিড়বিড় করতেছিস? এই নে ধর আইসক্রিম। আসলে ওখানে অনেক ভিড় ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। নিশা বলল, আচ্ছা, কিন্তু তোর কি হলো? মুখটা এরকম লাল হলো কি করে? আর বলিস না, আর কি সব বললাম। কি 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 হলো? আর আরমিন হলো নিশার বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে তারা একসাথে, এখন দুজন একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আর কালকে তাদের প্রথম ক্লাস, তাই আজকে দেখা করতে আসলো। আর আরমিন তার পরিবার নিয়ে ঢাকা থাকে, আর নিশা একটা ভাড়া বাসায় থাকে, সেখানেই থাকে। আর নিশার পরিবার চট্টগ্রামে থাকে। আরমিন বলল, মন খারাপ করিস না, আর তুইও তো ছেড়ে দিসনি। কথা তো শুনিয়ে দিয়েছিস, আর হয়তো ভাইয়াটা বুঝতে ভুল হয়েছে। আচ্ছা বাদ দে, এগুলো ভেবে মন খারাপ করিস না। ওকে। নিশা আর কিছু বলার আগেই হঠাৎ আহিয়ানের গাড়ি এসে থামলো একটা 2 তলা বাড়ির সামনে। চৌধুরী ভিলা
এক নামে এই বাড়িটা সবাই চেনে। এই এলাকায় তার দাদা শাহরিয়ার চৌধুরী। এলাকার মানুষজনকে তিনি বিপদে আপদে সবসময় সাহায্য করে থাকেন। এর জন্য শাহরিয়ার চৌধুরীকে সবাই চিনে। এই সূত্রে বাড়িটা এলাকার চৌধুরী ভিলা নামে পরিচিত। আর আহিয়ানের পরিবার বলতে তার দাদা শাহরিয়ার চৌধুরী, দাদি রূপা ও তার বাবা রহিম চৌধুরী, মা নুসরাত, আর তার কোনো বোন নেই। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাদের সাথে তার চাচা নুরুল কবির চৌধুরী, মা রাত ইসলাম ও তার চাচাতো ভাই রিয়ান চৌধুরী ও তার বোন বর্ষা থাকে। বাড়ির একমাত্র মেয়ে হওয়ার কারণে বর্ষা একটু সবার আদরের। আইয়ান তাদের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে গিয়ে সামনের রুমে চলে গেল। এই রুমটা রিয়ান এবং পাশেরটা আহিয়ান। বেলকনি থেকে রিয়ান কানে হেডফোন খুলে বলল, ওই আইহান, আমি এখানে। তুই এখানে কি করছিস? কাজটা কি হয় নাই? আর বলিস না, মাঝ রাস্তায় বাইকটা নষ্ট হয়ে গেল, তাই আর যেতে পারলাম না। আবিরকে কল করে বললাম কাজটা যেন গিয়ে করে দেয় ও। আর বলছি বিপদে পড়লে যেন কল দেয়। আর যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা 4টার দিকে বের হয়ে যাব। আহিয়ান, ভালো করছিস। এমনিতেই এইগুলো তো অনেক স্পর্শক। আরে তুই রিলেশন করতেছিস নাকি? আয়ান জিজ্ঞেস দৃষ্টিতে বলল, হঠাৎ রিলেশনের কথা আসলো কেন? তা আসবে না, তোর মুখ এত লাল হলো কি করে? মনে তো হচ্ছে ভাবির ভালোবাসার চিহ্ন। নিশা আর কিছু বলার আগেই আহ মাগো, গেল আমার কপাল। আরে কি হলো তোর আবার দেখি? আরে তোর কপাল থেকে তো রক্ত পড়তেছে। তাই তো মনে হচ্ছে আজকের দিনটাই খারাপ আমার গেল। কপালটা পুরো নষ্ট হয়ে গেল। তুই বস এখানে, আমি তোর জন্য ব্যান্ডেজ নিয়ে আসতেছি। সামনের একটা দোকান আছে ঔষধের, এখানে থাক, আমি আসতেছি। আরে লাগবে না, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। আরমিন চোখ গরম করে নিশার দিকে তাকালো। নিশা চুপ হয়ে গেল। নিশা মৃদুস্বরে বলল, ওকে, তোর যা ইচ্ছে তুই তা কর, আমি কিছু বলবো না। আরমিন কিছু না ততক্ষণে চলে গেল। আর এই দিকে তুই মারছিস বলটা ওখানে, তাই তো আপুর গায়ে পড়লো। এখন যা, বল নিয়ে আয়। মানছি বলটা ভুল করে আমি মারছি, তোরাও তো আমার সাথে খেলছিস, তোদেরও যেতে হবে আমার সাথে, না হলে যাবো না আমি। আরে তোরা থাম, বল যদি আমার সাথে করে বাড়িতে না নিয়ে যাই, মা কিন্তু আমাকে অনেক বকবে, সাথে মারবে। তাহলে চলো একটা কাজ করি, সবাই একসাথে যাই। ঠিক বলেছিস, চল। আপু ও নিশা বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি চাই? বাচ্চাগুলো সব একসাথে বলে উঠল, আসলে ওটা চাই আপু, মানে বল। তার মানে তোমরা আমাকে বল মেরেছো। তোমাদেরকে তো আমি আজকে... আসলে সরি আপু, ভুল করে বলটা আপনার গায়ে পড়ছে, আমরা কেউ ইচ্ছে করে করিনি। এর মধ্যে ততক্ষণে আরমিন চলে আসলো এবং সেখানে এতগুলো বাচ্চাকে দেখে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? আপু, তোমার বান্ধবীকে বলো না আমাদের বলটা দিয়ে দিতে। আরমিনের মস্তিষ্কেও বুঝে গেল এখানে কি হয়েছে। নিশা দিয়ে দেয় না, কোনো ঝামেলা করতেছিস দিয়ে দে। বাচ্চা মানুষ, ভুল করে তোর গায়ে বলটা লেগে গেছে আর কি। ওরা বাচ্চা, ওদেরকে তোর বাচ্চা মনে হয়? নিশা এইভাবে বলছিস কেন? আরমিন বলতেছে তাই দিয়ে দিচ্ছে, না হলে আজকে তোদের খবর ছিল। এই নে ধর। ধন্যবাদ কিউট আপু, আর কখনো এমন করব না। পরের বার থেকে দেখে শুনে খেলবো। আচ্ছা। নিশা এইদিকে আয়, তোর কপালটা ব্যান্ডেজ লাগিয়ে দিই। ব্যথা লাগছে তোর হয়তো। তা একটু লাগতেছে। এবার আমাদের যাওয়া উচিত, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আব্বু বকা দেবে। আমি যাই তাহলে। তুই কি এখন যাবি না নাকি পরে যাবি? আমি একটু পরে যাব, তুই চলে যা। শোন, সাবধানে যাবি। আচ্ছা। ওই আরু, তার একটা কথা ছিল। আবার কি হলো? কালকে আমার ডাকতে আসবি তুই। তুই তো জানিস আমার ঘুম, আর কালকে আমাদের প্রথম ক্লাস যদি মিস হয়ে যায়। তুই না বললে ও কালকে আমি তোকে নিয়ে আসতাম? কালকে রেডি হয়ে থাকিস, আমি তোকে নিতে আসবো। আমরিন, তুই এত ভালো কেন? কারণ তুই সরল আর মিষ্টি একটা মেয়ে, তাই। ওকে বাই, কালকে দেখা হবে, বাই। সাবধানে যাস। অবশ্যই। কিছুক্ষণ পর নিশাও হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে তার বাড়ি 20 মিনিট হাঁটলে তার বাড়ি। নিশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কপালে ব্যথা, সাথে গালে থাপ্পড়ের ব্যথা, সব মিলিয়ে তার মন অনেক খারাপ। নিশা গুনগুন করে একটা গান গাওয়া শুরু করে দিল। কাছের মানুষ দোষী বলে, মনের ব্যথা বোঝে না তো কেউ। জীবন নামের কারাগারে আসন মারে প্রেম সাগরের ঢেউ।
আসলে হয়েছে কি, আর কী সব বলো প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হলো। তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আসলে কি বলবো, মাথা এত গরম ছিল না, তাই আর নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। কিন্তু একটা কথা বলতেই হবে, মেয়েটা সাহস আছে বলতে হবে। আহিয়ান চৌধুরীর গায়ে হাত তুললো, সত্যিই সাহস আছে বলতে হবে। কিন্তু তোর গাল দেখে আমার কি মনে হচ্ছে জানিস? তোর গালে কেউ চুমু দিয়েছে। কি মনে হচ্ছে? তোর গালে কেউ চুমু দিয়েছে। তোকে তো আজ আমি, তুই কি ভাজে কথা ছাড়া আর কোনো কথা বলতে পারিস না রিয়ান? সত্যি তোকে নিয়ে আমি অনেক হতাশ। বাজে কথা কেন বলছিস ইয়ার? আরে এগুলো তো রোম্যান্টিক কথা। রিয়ান দ্বারা আবির কল দিচ্ছে। হ্যালো, আসছি। রিয়ান, আমাদের যেতে হবে, আবির বিপদে পড়েছে মনে হয়। রাত তখন 2টা। আবির এক রমণীকে নিয়ে শুনশান রাস্তায় দৌড়াচ্ছে, যার কিছুক্ষণ আগে বিয়ে ছিল, কিন্তু বিয়ে হওয়ার আগেই আবির তাকে নিয়ে পালিয়েছে। রিয়া হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়ে আর কত দূর? আর একটু সামনে, ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। ও কি আছে ভাইয়ে? আহিয়ান আর রিয়ান ভাইয়ের সাথে? হয়তো আছে। ভাইয়ে সামনে। তো সাহস কি করে হলো আমাদের মেয়েকে তুলে নিয়ে আনার? মেয়ে তুলে আনার জন্য আবার সাহস লাগে নাকি? আমি তো জানতামই না। এই ধর, ওকে আজকে বুঝিয়ে দেব খানবাড়ির মেয়েকে বাড়ি থেকে তুলে আনার ফল। রিয়াকে আবির চোখের ইশারায় কিছু একটা বুঝালো। ওরা যখন আবিরকে মারার জন্য কাছে আসবে, তখনই রিয়া নিচ থেকে বালি নিয়ে তাদের মুখে মেরে দিল। আবির ভাইয়ে পালাও। ওরা দুজন আবার দৌড়াতে শুরু করল, আর পিছনে গুন্ডারা। ওই তো আবির আর রিয়া আসতেছে, কিন্তু পিছনে ওরা কারা? রিয়ান, গাড়ি তাড়াতাড়ি ওদের কাছে নিয়ে চল। আবির, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়। ভাইও কোথায়? রাত তখন 4টা। কাজী অফিসের সামনে এক যুবক ওদের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে মেন রোডের দিকে তাকিয়ে। কখন তার ভালোবাসার মানুষটা আসবে, কখন তার প্রিয় মানুষটা এসে তাকে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি তোমাকে রাফি। হয়তো তার অপেক্ষায় প্রহর আর কিছুক্ষণ পর শেষ হব। রিয়া আর আহিয়ান, রিয়ান, আবির সবাই কাজী অফিসের সামনে আসলো, যেখানে রাফি অপেক্ষা করছিল। আসলে রিয়া এবং রাফি একে অপরকে ভালোবাসি, কিন্তু রিয়ার পরিবার যখন জানলো রিয়া রাফির সাথে সম্পর্ক আছে, তখন তারা রিয়াকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু রিয়া আর রাফি, ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না, তাই তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর এই সব কিছুতে আবির এবং রিয়ান, আহিয়ান তাদের দুজনকে সাহায্য করতেছিল। রাফি, রাফিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরে শান্ত হ। আর কান্না করছো কেন তুমি? জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আবির তাড়া দিয়ে ততক্ষণে বলল, রিয়া প্লিজ তুমি থামো, এবার তোর বাপের গুন্ডাগুলো চলে আসলে তোর আর রফির বিয়ে আর হবে না। আহিয়ান রিয়ার চোখে পানি মুছে দিয়ে বলে, আবির ঠিক বলছে, কান্নাকাটি পরে হবে, আগে বিয়েটা হয়ে যাক, তারপর কান্না করো। রিয়া, এমনিতে মেয়েরা বিয়ের পরে কান্না করে, বিয়ের আগে না। আহিয়ান, আবির, রিয়াকে আর রাফিকে নিয়ে কাজী অফিসে গেল, যেখানে আগে থেকে কাজী সাহেব অপেক্ষা করতেছিল তাদের জন্য। তোমরা আসছো, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বসো। তারপর আর কি, দুজন ভালোবাসার মানুষের ভালোবাসা পূর্ণতা পেল। এই বিয়ে নামের সম্পর্কের মনে আবদ্ধ হলো দুজন ভালোবাসার মানুষ। আইয়ান ভাইয়া, তোমাদের কিভাবে ধন্যবাদ দেবো বুঝতেছি না। তোমরা তোমাদের জন্য কত কিছু করলে, নিজেদের জীবন বাজি রেখে তোমাদের এই উপকার জীবনেও ভুলবো না। আইয়ান ভাইয়া, ধন্যবাদ তোমাদের ভাইয়া। আইয়ান মুচকি হাসি দিয়ে রাফিকে বলল, ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আমরা শুধু দুইজন ভালোবাসার মানুষকে এক করিয়েছি। ভালো হোক তোমাদের বিবাহিত জীবন, সুন্দর হোক। এখন তোমরা যাও, আমি সব কিছু ঠিক করে রেখেছি। ওখানে তোমরা কিছুদিন থাকবে ও বাড়িতে, তারপর অন্য কিছু ব্যবস্থা করে দিব আমি। এই তো ওই গাড়ি চলে আসছে। সবার থেকে বিদায় নিয়ে তারপর রাফি আর রিয়া চলে গেল তাদের নতুন জীবন শুরু করার জন্য। আসলে রিয়া হলো আবিরের বান্ধবী। আবিরকে যখন সে সব বলল, তখন আবির এবং আহিয়ান, রিয়ান মিলে এই সব কিছু প্ল্যান করে। আবির রিয়ানের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, এই যে রিয়ার, আপনি আপনার মুখটা এরকম করে রেখেছেন কেন? কি আর বললো, আমার জুনিয়র হয়ে বিয়ে করে নিল, আর আমি সিনিয়র হয়েও একটা গার্লফ্রেন্ড জুটাতে পারলাম না। আমার জীবনটাই তেজপাতা, কেউ আমারে বিষ দে,
আমি খাইয়ে মরে যাই। রিয়ার, তোর আর বিষ খাইয়ে মরতে হবে না। সঠিক সময়ে ঠিক মানুষ তোর জীবনে অবশ্যই আসবে। সে সময়টারই অপেক্ষা। আয়ান ঘড়িতে সময় দেখে বলল। চলো সবাই বাড়িতে যাই, অনেক দেরি হয়ে গেছে। সকাল তখন 10টা। আয়ান তখন ঘুমাচ্ছে। সূর্য রশ্মি এসে তার চোখে পড়তেছে। সে বিরক্ত হয়ে চোখ কুঁচকে ফেলতেছে। আর তখনই তার মোবাইলে বেজে উঠল। আয়ান ঘুম থেকে উঠে মোবাইলটা ধরলো। ওপাশ থেকে আবির গম্ভীর কণ্ঠে বলে। তোরা এখনো ঘুমাচ্ছিস, কখন আসবি? আয়ান ঘুমু ঘুমু চোখে বলে। কি এখন কয়টা হচ্ছে? আবিরের উত্তর শুনে আহিয়ান অবাক। ও মাই গড। আহিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসলো। সেখানে ডাইনিং রুমে তার মা ও চাচি সবাইকে খাবার পরিবেশন করতেছিল। ওখানে বসে আছে। তারপর আহিয়ানও একটা চেয়ার টেনে বসে পড়ল। তারপর কিছু সময়ের পর রিয়ানও রেডি হয়ে চলে আসলো। এত দেরি করে উঠছিস? আর আমি মনে করেছিলাম তুই হয়তো ভার্সিটিতে চলে গেছিস। না, এখনই ঘুম থেকে উঠলাম। তারপর দুজন খাবার খেয়ে একসাথে ভার্সিটিতে চলে গেল। ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখে আর্মির নাম ভেসে উঠল। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল। নিশা 9টা বাজতেছে, তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আজকে আমাদের ভার্সিটির প্রথম দিন, তুই কি যাবি না? কি তুই কই? আর এখন কয়টা বাজতেছে? আমি তোর বাড়ির নিচে বইন, তাড়াতাড়ি আয়, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিশা তাড়াতাড়ি চাদর সরিয়ে বেলকনির দরজা খুলে দেখল নিচে আর্মিন দাঁড়িয়ে আছে। ওই আর্মিন 10 মিনিট, আমি এখনই আসতেছি। তারপর নিশা তাড়াতাড়ি রেডি হয়ে 10 মিনিট বলে পাক্কা 30 মিনিট পর সে বের হলো। আর্মিন আর নিশা রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। নিশার বাড়ি থেকে ভার্সিটি যেতে লাগে 30 মিনিট রিক্সা করে। নিশা খুশি মনে আর্মিনকে জড়িয়ে ধরে বলে। আমি বিশ্বাস করতে পারছি না আজকে থেকে আমি আমার স্বপ্নের ভার্সিটিতে পড়ব, সাথে আমার শখের বান্ধবীও। নিশা, বিশ্বাস হচ্ছে না আমরা আমাদের স্বপ্ন পূরণ করছি। নিশা আর্মিন তাদের ক্লাসরুমে চলে গেল। তারপর কিছু সময় পর তাদের স্যার আসলো। আজকে তেমন পড়াশোনা হয়নি, সবাই সবার সাথে পরিচয় হয়েছে। কিছু সময় পর স্যার চলে গেল। আর্মিন চল ভার্সিটিটা ঘুরে ঘুরে দেয়। যাওয়া যায়। তোমাদের সাথে কি আমিও যেতে পারি? না মানে আমি এখনো ভার্সিটি ঘুরে দেখিনি, তাই বলতেছি। আমি কি তোমাদের সাথে যেতে পারি? আর্মিন তাকালো মেয়েটার দিকে, তারপর মৃদু স্বরে। অবশ্যই। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নিশা আর ওর নাম আর্মিন, আর আমরা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা একটা কথা বলি। বলতে পারো, কোনো দ্বিধা ছাড়া। মেঘ ব্যাগ থেকে একটা ফুল নিয়ে ওদের দুজনকে বলল। তোমরা কি আমার ফ্রেন্ড হবে? আমার কোনো বন্ধু নেই। তোমাদের আমার অনেক ভালো লেগেছে। তোমরা কি আমার শখের বান্ধবী হবে? আর্মিন আর মেঘ একসাথে বলল। হতে পারি, তবে একটা শর্ত আছে। মেঘ একটু অবাক হয়ে বলল। শর্ত? আর্মিন গুরুজনদের মতো বলল। ভয় পাইও না আমরা শুধু এতটুকু বলতে চাই, তুমি যদি আমাদের বান্ধবী হতে চাও তাহলে আজকে থেকে তুই করে বলতে হবে। মেঘ বলল। আচ্ছা ঠিক আছে। ওকে, আজকে থেকে তুমি আমাদের বান্ধবী। নিশা থুতনিতে হাত দিয়ে ভাবুকভাবে মেঘের দিকে তাকালো। তারপর অবাক স্বরে বলে। আচ্ছা তুমি কি কালকে রমনা পার্কে গিয়েছিলে? কারণ তোমাকে আমি কালকে ওই জায়গায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ গেছিলাম তো। আর্মিন ততক্ষণে বলল। আরে দেরি হয়ে যাচ্ছে তো, চল না ঘুরে ঘুরে দেখি একটু ভার্সিটিটা। তারা তিনজন একসাথে ভার্সিটিতে ঘুরে ঘুরে দেখতেছিল। সাথে নিশা আর আর্মিন আগের দিনের কথাগুলো বলতেছে। স্কুল জীবনে তারা কত ভণ্ডামি করেছে। এর মধ্যে মেঘও তাদের সাথে মিশে গেল। মনে হচ্ছে তারা অনেক বছর আগে পরিচিত। তারা গল্প করতে করতে ভার্সিটির বাগানের দিকে চলে আসলো। তারপর তিনজন মিলে ছবি তোলা শুরু করে দিল। আয়ান ফোনে কথা বলতে বলতে বাগানের দিকে চলে আসে। বাগানের ওখানে একটা গাছ আছে, কৃষ্ণচূড়া। গাছটা অনেক বড়। সেখানে নিচে কথা বলতেছে। হঠাৎ তার চোখ গেল কিছুটা দূরে। একটা মেয়ে যে কানে ফুল দিয়ে ছবি তুলছে। সে লক্ষ্য করে দেখল এই মেয়েটা কালকের মেয়েটা। আমার কেন জানি মনে হয়েছিল তার সাথে আমার আবার দেখা হবে। মেয়েটাকে তো আমার সরি বলা উচিত। ফোনে ওপাশ থেকে রিয়ান বলে উঠল। আয়ান কই? তুই আর কথা বলতেছিস না কেন? কি হয়েছে তোর? ফোন রাখ, পরে কথা বলছি তোর সাথে। আর শোন, আবিরকে নিয়ে ভার্সিটির পিছনে দাঁড়া, আমি আসতেছি। আয়ান ফোন পকেটে রেখে সামনে গেলে কিন্তু হঠাৎ
কিছু ছেলে মেয়ে আসলো যার কারণে। কই গেল? ও এখন তো এখানে ছিল। আর এইদিকে আরমিন আর নিশা মেঘ ভার্সিটির পিছন দিকে যাচ্ছে, কারণ ওদিকে নাকি পরিবেশটা আরও সুন্দর। সময়টা ছিল অনেক আনন্দময়, আর এই আনন্দময় সময়টাকে প্রকৃতি আরও সুন্দর করে তুলেছে। এর মধ্যে ভার্সিটির পিছনে আবির, রিয়ান, আহিয়ান সাথে আরও কিছু ছেলে মেয়ে গান গাইতেছে। আবির গিটারে ছন্দ তুলতেছে আর আহিয়ান গান গাইছে। এত সুন্দর করে কে গান গাইছো, কণ্ঠটা কি মধুর। ইয়ার, ওই দিক থেকে আসছে, চল ওই দিকে যাই। আরমিন সামনের দিকে তাকিয়ে ততক্ষণে বলল। ওই দলটা মনে হয় গান গাইছিল। নিশা ভালো করে দেখলো একটা ছেলে সাদা শার্ট কালো প্যান্ট। লক্ষ্য করে দেখলো এই সেই ছেলে যে কালকে পার্কে তাকে থাপ্পড় মেরেছিল। নিশা এক দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে মেঘ বলল, আচ্ছা আজ তাহলে আমি যাই, বাড়ি থেকে কল দিচ্ছে, আমার যেতে হবে। বাই, কালকে দেখা হবে। নিশার আরমিনকে কিছু বলতে না দিয়ে সে চলে গেল। মেঘ, তুই তাড়াতাড়ি চলে গেলে কেন? ওই নিশা ওইদিকে কাকে দেখছি সেইভাবে? ওই না, কাউকে না। এর মধ্যে ওদের মধ্যে আহিয়ান চলে আসলো। এই যে মিস, আপনি এখানে? আসলে আমি দুঃখিত কালকের বিষয়টার জন্য। নিশা বলল, ওকে এত সময়ের পর বুঝতে পারলেন ওখানে আমার দোষ ছিল না? আমি কিন্তু একবারও বলিনি যে আপনার দোষ নেই। আপনার দোষ আছে, ওখানে তোমার উচিত ছিল আমাকে আগে সব কিছু বলার। এমনিতে কাল দোষ ছিল বা ছিল না এটা আমার যায় আসে না, আমার সরি বলার ইচ্ছে হয়েছে তাই বললাম। বাই। আহিয়ান আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। নিশা কি হলো? এইগুলোর মানে কি? আরমিন মৃদু সুরে জিজ্ঞেস করলো। উনি মনে হয় কালকের ছেলেটা, তাই না? হুম আচ্ছা, আমাদের চলে যাওয়া উচিত তাই না? হুম। নিশা, তুই ভার্সিটির গেটের ওখানে দাঁড়া, মা কল দিচ্ছে, আমি কলটা ধরে আসতেছি, একটু কথা বলে আসছি। এইদিকে মেঘ মন খারাপ করে রাস্তায় হাঁটতেছে আর আবিরের কথা ভাবছে। আসলে মেঘ 3 বছর ধরে আবিরকে ভালোবাসে। আবিরকে সে প্রথম দেখেছিল একটা বিয়ের অনুষ্ঠানে। এই বিয়েটা ছিল তার বান্ধবী, ওখানে আবিরকে দেখে সে ভালোবেসে ফেলেছিল। তারপর অনেক খোঁজ করার পর জানতে পারলো তার বান্ধবী জামের জুনিয়র বন্ধু। তারপর থেকে সে আবিরকে ফলো করা শুরু করলো। এক পর্যায়ে জানতে পারলো সে এই ভার্সিটিতে পড়ে। তারপর আর কি, ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য দিনরাত পড়াশোনা করে অবশেষে এই ভার্সিটিতে চান্স পেল। আজকে সে আবিরকে দেখল 2 মাস পর। পুরনো স্মৃতিগুলো মাথা চাপা দিল, তাই সে তাড়াতাড়ি চলে আসলো ওখান থেকে। আচ্ছা, আবির কি কখনো বুঝতে পারবে তার ভালোবাসা? আচ্ছা, আবির যদি অন্য কাউকে বিয়ে করে তখন সে কিভাবে বাঁচবে? মেঘ বিড়বিড় করে বলল, থাক না কিছু অপূর্ণতা, সে যদি আমার না হয় তবুও আমি সারা জীবন ভালোবেসে যাব তার জায়গায়, আমি কাউকে নিতে দিব না। এই যে মিস, এইভাবে ফিসফিস করে কথা বলবেন না, আমার মনে এসে লাগে। আরমিন পিছনে ফিরে তাকালো, দেখলো একটা ছেলে যে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে উজ্জ্বল শ্যামলা, হাইট হয়তো 5 ফুট 8 হবে। আরমিন বলল, এইগুলো কি আমাকে বলছেন? আইয়ান মুচকি হাসি দিয়ে বলে, এখানে তো আর কেউ নেই। আমি কি আপনাকে চিনি? চিনের না, তবে খুব তাড়াতাড়ি চিনে যাবে, তখন চাইলেও ভুলতে পারবে না। সরি, আপনি আসলে কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি ওটা তোমার বুঝতে হবে না। নাম কি তোমার? নাম দিয়ে কাজ কি? আরমিন আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারপর বিড়বিড় করে বলল, পর্যন্ত তুমি আমার জীবনে এইভাবে আসবে আমি জীবনেও ভাবিনি। মাই ফিউচার ওয়াইফ মিস। রাত তখন 3টা। নিশা ডায়েরি লিখতেছে। ডায়েরি লেখা শেষ, এখন সে বেলকনিতে গেল। বেলকনি থেকে রাস্তা খুব ভালো করে দেখা যায়। এখন চারিদিকে এই শুনশান নীরবতা, সাথে ঝিমঝিম কিছু শব্দ। সে তার বেলকনির দোলনায় বসে চোখ বন্ধ করলো, সাথে ভেসে উঠল আইহানের মুখ আর তার কণ্ঠের গান। আমি কেন ওনার কথা মনে করছি, যাকে আমি চিনি না, শুধু 2 দিন হলো, আর যে কিনা আমাকে থাপ্পড় মেরেছে তার কথা কেন আমার মনে পড়ছে। এই কেমন অনুভূতি? আচ্ছা, ওনার নাম কি? আর এইদিকে আহিয়ান ঘুমাতে পারছে না, বারবার সেই মুহূর্তটা মনে পড়ছে যখন নিশা ফুল নিয়ে ছবি তুলছিল। বারবার তার মুখটা ভেসে উঠতেছে যেখানে, কারণে সে ঘুমাতে পারছে না। 2 জায়গায় 2টি মানুষ যার নিজেদের অনুভূতি বুঝতে পারছে না।
আচ্ছা, এটা কি ভালোবাসা নাকি শুধু আবেগ? সকাল তখন 9টা। মেঘ ভার্সিটি গেট দিয়ে ঢুকতেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ ইটের সাথে লেগে সে পড়ে গেল। পায়ের দিকে তাকাতে সে আটকে উঠল, দেখলো রক্ত পড়তেছে। সে কি করবে বুঝতে পারছে না। তারপর শুনতে পেল একটা পুরুষ কণ্ঠ, যেটা তার কাছে অনেক পরিচিত। ওই যে এখানে বসে না থেকে আমার হাত ধরে উঠে আসুন, সবাই আছে। মেঘ কিছু বলবে তার আগেই আবির মেঘের হাত ধরে তাকে তুললো এবং কিছুটা দূরে একটা বেঞ্চে বসালো। তারপর কাকে জানি কল দিল। মেঘ কিছু বুঝতে পারছে না। আসলে আবিরকে দেখে তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিছু সময়ের পর একটা ছেলে আসলো, হাতে তার ফার্স্ট এইড বক্স। আবির ভালো করে মেঘের পাটা দেখলো। আরে কি করছেন আপনি? পা কেন ধরছেন? আমাকে দিন, আমি করছি। আবির কিছু না বলে সুন্দর করে মেঘের পাটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে চলাফেরা করবেন, এইবার আবির আসছে, পরের বার কিন্তু কেউ আসবে না। তারপর আবির ওখান থেকে চলে গেল। মেঘ মনে মনে বলল, প্রতিবারই যদি আপনি আসেন আমি বারবার পড়তে রাজি আছি, কিন্তু আফসোস আপনি আসবেন না। তারপর মেঘ ক্লাসরুমে চলে গেল। ওখানে গিয়ে দেখলো আরমিন আর নিশা গল্প করতেছে। সে ওদের পাশে বসলো। তারপর হঠাৎ আরমিন বলে উঠল, কালকে গান করছিল না একটা ছেলে, কি জানি নাম, আহিয়ানো নাকি, ভার্সিটির সিনিয়র, মানে আমাদের সিনিয়র। ওই খারাপ লোকটা সিনিয়র হোক বা যাই হোক, আমাদের কি করে? আরে শোন আগে। নিশা বলে উঠল, বল। তার পাশে একটা ছেলে ছিল না, আবির গিটার বাজাচ্ছিল। ছেলেটা দেখতে সুন্দর, তাই না? মেঘের বুক মোচুতে উঠল। আরমিনের মুখ থেকে এই কথা শুনে সে বলল, তাতে কি হয়েছে? এমনিতে বললাম। কিরে আরমিন, এমনিতেই নাকি অন্য কিছু? হয়তো। মেঘের কেন জানি খুব কান্না পাচ্ছে। একটু হলে তার চোখে পানি চলে আসবে। তোরা থাক, আমি একটু আসছি। তারপর মেঘ ওখান থেকে চলে গেল। বাইরে বের হয়ে এসে কান্না করে দিল। দেখলি তো তুই মুখটা, আমি আগে বলছিলাম কিছু আছে। তাই তো মনে হচ্ছে। কালকে মেঘ যখন চলে যাচ্ছিল তখন আরমিন লক্ষ্য করেছিল যে মেঘ আবিরের দিকে কেমন করে তাকিয়েছিল। আর আজকে যখন আবির মেঘকে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তখন সে দেখেছে সব। তাই এসব কথা নিশাকে বলে। তারপর তারা ইচ্ছে করেই এসব মেঘকে বলে, যাতে তারা বুঝতে পারে আসলে তাদের মধ্যে কিছু আছে। কিন্তু তারা আজকে শিওর হয়ে গেল মেঘের হৃদয় আবিরের জন্য কিছু আছে। কিছু সময়ের পর স্যার চলে আসলো। মেঘও চলে আসলো। তারপর ক্লাস করে নিশা একটু লাইব্রেরিতে গেল। তার কিছু বই নেওয়ার আছে, তাই আর আরমিন আর মেঘ ক্লাসে বসে গল্প করছে। নিশা লাইব্রেরিতে আসলো। চোখ ভুলিয়ে দেখলো সবাই সবার মতো পড়াশোনা করতেছে আর অনেক শান্ত একটা পরিবেশ। সে ডান পাশে গিয়ে কিছু বই দেখতেছে। অপরদিকে কিছু ছেলে নিশাকে লক্ষ্য করছে। তারপর কানে কানে কিছু ফিসফিস করতেছে। তারপর তাদের মধ্যে একটা ছেলে কাকে জানি কিছু একটা ইশারা করে লাইব্রেরি থেকে বের করে দিল সবাইকে। এখন লাইব্রেরিতে ছেলেগুলো আর নিশা আছে। তারা হঠাৎ নিশার সামনে চলে আসলো। হঠাৎ সামনে আসা নিশা একটু ভয় পেয়ে গেল। সে 2 কদম পিছিয়ে গেল। তাদের মধ্যে একটা ছেলে বলল, অনেক তো বই দেখলেন, এবার আমাদের একটু দেখেন। মেঘ কুচকে ততক্ষণে ছেলেগুলো দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছেন? আর কে আপনি? আর এভাবে পথ আটকেছেন বা কেন? সে নিশা চারপাশে দেখল যে এখন কেউ নেই। তার মানে একটা প্রশ্ন আসলো, সবাই একসাথে কই গেল? আমি কি বিপদে আছি? আর ছেলেগুলো আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে? আরে শুনো তো, এই বইটা হবে কিনা তুমি তো এটাই খুঁজছিলা তাই না? নিশা আশ্চর্য বনে গেল। তারপর সে সামনের ছেলেগুলোর দিকে তাকালো। আহিয়ান আবার বলল, আচ্ছা অনেক হয়েছে, লাইব্রেরিতে চলো, বাইরে যাই। আহিয়ান নিশার হাতটা ধরে তারপর সামনের ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমরা যাই, আপনারা ভালো করে বই পড়েন, বাই। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে যার নাম রিভার, সে তার পাশের ছেলেটার দিকে রক্ত চোখে তাকিয়ে বলল, তখন বলছিলাম সব ছেলে মেয়েকে লাইব্রেরি থেকে বের করতে, তাহলে এই আসলো কিভাবে? পাশের ছেলেটা মাথা নিচু করে বলল, দুঃখিত রিভাব ভাই। রিভার ছেলেটাকে থাপ্পড় মেরে রাগে গজগজ করতে করতে চলে গেল। আরে এইভাবে হাত ধরছেন কেন? ছাড়ুন। আরে তুমি জানো না কেন হাত ধরছি? ওই খারাপ ছেলেগুলো মাঝখান থেকে তোমাকে বের করার জন্য এত নাটক করলাম, সে শেষ পর্যন্ত আমাকে ভিলেন বানিয়ে দিল। নিশা মনে মনে বলল,
আসলে উনি না থাকলে আজকে আমার কি হতো, ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। নিশা তারপর ছোট্ট করে বলল, ধন্যবাদ। তুমি মানুষকে ধন্যবাদ দিতে জানো? আমি তো আগে জানতামই না। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি তাও বেশি বেশি। নিশা বিরক্ত হয়ে সামনের দিকে হাঁটা ধরল। আরে কই যায় ও? নিশা পিছনে ফিরে আহিয়ানের দিকে তাকে একটা ভেঙচি কেটে দৌড় মারল। অদ্ভুত তো, মেয়েটা কি পাগল? এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমাকে ভেঙচি মারলো। তখন দুপুর 2টা। ভার্সিটি থেকে বের হয়ে আরমিন হেঁটে বাড়িতে যাচ্ছে, আর পেছনে রিয়ান তাকে ফলো করছে। আরমিন সব বুঝছে, তবে চুপ করে আছে। কিন্তু রিয়ান এখন ধৈর্যের পাহাড় ভেঙে দিল। সে নীতিমতো গান শুরু করে দিয়েছে, তাও সুরে সুরে। ও হোনা একটু কথা কহো না, ও হোনা পিছন ফিরে চাহো না, ও হোনা একটু কথা কহো না, ও হোনা পিছন ফিরে চাহো না। প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে অন্ধকার দেখি ঘুম আসে নাই আমার। এই ও হোনা একটু কথা কহো না, ও হোনা পিছন ফিরে চাহো না। আরমিন পিছন ফিরে গরম কণ্ঠে বলল, কি শুরু করেছেন আপনি? আপনাকে আমি ভালো মনে করেছিলাম। আপনি কিনা বকাটিদের মতো মেয়েদের বিরক্ত করছেন, তাও 2 দিনের পরিচয় একটা মেয়েকে, যাকে কিনা চেনেনি না। আরে কি বলছো? বিরক্ত করেছি? তাও তোমাকে? আমি তো শুধু আমার বউ ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা তা দেখছি। আর কি বললে? তোমাকে আমি চিনি না? আমি খুব ভালো করে চিনি তোমাকে। তাহলে শোনো, তোমার নাম আরমিন শেখ, আর উচ্চতা 5 ফুট, আর বাবার নাম নূর শেখ, আর তিনি একজন পুলিশ, আর মায়ের নাম জাকিয়ে সরতানা, আর তোমার একটা ছোট্ট ভাই আছে যার নাম ঈশান শেখ। আরমিন রীতিমতো অবাক। রিয়ান কিভাবে জানলো এত কিছু? তার সাথে তো তার 2 দিন আগে দেখা হয়েছে, তাহলে তো এত কিছু জানলো কি করে? আপনি কি আমাকে আগে থেকে চেনেন? এটা না হয় অজানা থাক, সব কিছু জানা গেলে তো মজা চলে যাবে। রিয়ান তারপর সামনের দিকে হাঁটা শুরু করলো। আরমিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আরমিন বলল, এই যে শুনুন। এভাবে ডাকবেন না, আমার বুকে লাগে। ওকে, আর বলবো না। আগে বলেন আমাকে কেন ফলো করছেন? আমি কেন আপনাকে ফলো করতে যাব? আরমিন রিয়ানের সাথে কথাই না পেরে হাঁটা ধরল এবং কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেল, যেটাতে উঠে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর আরমিন পিছনে ফিরে তাকালো, দেখতে পেল রিয়ান তার দিকেই তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হয়ে গেল, আর আরমিন দৃষ্টি সরিয়ে ফেল, কিন্তু রিয়ান দৃষ্টি সরায়নি, সে তাকিয়ে আছে। রাত তখন 3টা। চারিদিকে শুনশান নীরবতা। চারিদিকে শুনশান নীরব একটা পরিবেশ। রাস্তা দিয়ে একটা মেয়ে, গায়ে তার কালো হুডি। মেয়ে নাকি ছেলে বোঝা যাচ্ছে না। সে মনের সুখে প্রকৃতির সাথে তাল মিলিয়ে হাঁটছে, আর তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছে। হঠাৎ সে তার মাথার টুপিটা ফেলে দিল। বেরিয়ে আসলো কালো কুচকুচে চুল। চাঁদের আলোয় তার মুখে পড়ছে এই মুহূর্তে। মেয়েটাকে অপূর্ব সুন্দরী লাগছে, কিন্তু মেয়েটা তার চোখ দিয়ে বর্ষা পড়ছে। সে কান্না করছে, বৃষ্টির মতো তার চোখ দিয়েও পানি পড়ছে। তার এই চোখের পানি কেউ দেখছে না, শুধু প্রকৃতি ছাড়া। সারাদিন সবার সামনে হাসি খুশি মেয়েটা রাতের আধারে তাকে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত তাকে ভীষণ কষ্ট দেয়। আজকে শুক্রবার, ভার্সিটি যেতে হয়নি নিশার। এই সুযোগে ব্যবহার করে সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, কিন্তু তার এই সুখকেও সহ্য হলো না। বাড়ি থেকে সূর্যের আলো এসে তার ঘুম ভেঙে গেল। সে অনেক কষ্টে বিছানা থেকে উঠল, তারপর ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরে চা বানাতে গেল। চাটা নিয়ে সে পাশে চেয়ারে বসল। এখন তার কোনো কাজ নেই, চা খাবে আর ফোন দেখবে। আজকে হয়তো সে বাইরেও বের হবে না, সারাদিন বাড়িতে থাকবে। আর এইদিকে চৌধুরীর বাড়িতে সবাই ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। আজকে শুক্রবার, তাই সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে, আর এখন সবাই মিলে নাস্তা করতেছে। এরই মধ্যে বর্ষা বলল, আমার আর ভালো লাগছে না, এইভাবে আর কতদিন? সবাই তার দিকে অবাক চোখে তাকালো। রিয়ান ভুরু কুঁচকে বর্ষার দিকে তাকিয়ে ততক্ষণে বলল, কেন, কি হয়েছে তোর আবার? আমরা কি তোকে খেতে দেই না যে ভালো লাগবে না? আরে আমি কি এগুলো বলেছি? আমি বলছি
আমার একটা ভাবি লাগবে। রিয়ানের বাবা নুরুল কবির চৌধুরী বলেন, ও তো ছোট, ওর জন্য কি বউ আনবো? সমস্যা নেই বাবা, বিয়ে দিয়ে দাও, বড় হয়ে যাবে। হুম, একদম ঠিক বলছো বর্ষা। কিন্তু রিয়ানের থেকে আইহান 4 মাসের বড়, ওর বিয়ে না দিয়ে কিভাবে রিহানের জন্য বউ আনবো? বর্ষা আইহানের দিকে তাকালো। সে বুঝে গেল কি বলবে তার ছোট বোন, তাই সে বলে দিল, এইভাবে তাকাস না, আমি এখনো বিয়ে করব না। আমার বিয়ে করতে এখনো অনেক বছর সময় আছে। তোমরা বরং আইহান রিয়ানের দিকে আর চোখে তাকালো। তারপর সে পানি খেয়ে তার রুমে চলে গেল। রিয়ানের মা রাত বলল, আচ্ছা, এই বিষয় এখানেই শেষ করা উচিত। বিয়ে তো বললেই দেওয়া যায় না। বিয়ে মানে অনেক কাজ, অনেক দায়িত্ব। যখন সময় আসবে তখন না হয় দেখা যাবে। বর্ষা একটু মন খারাপ করলো। রিয়ান মনে মনে বলল, আরে আমার অনেক বয়স হয়েছে, আমার বিয়ে দেওয়া উচিত। আর সাথে আরমিনেরও অনেক বয়স হয়েছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের বিয়ে দেওয়া উচিত। আইয়ান, আসবো? আইয়ান দরজার দিকে তাকালো। তারপর বলল, তুই ভিতরে আয়। না, একটা কথা বলার ছিল। 3টে রেডি হয়ে থাকিস তুই, আর আবিরকে একটা জায়গায় নিয়ে যাব। ওকে। দুইটা বাইক, একটাতে আবির আর রিয়ান, একটাতে আইহান। তারা যাচ্ছে একটা সুন্দর জায়গায়। কিছুটা সময় পর তারা একটা জায়গায় পৌঁছালো। একটা গাছের উপরে একটা বাড়ি আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর সাথে সুন্দর আকাশ, সব কিছু মিলে সুন্দর একটা পরিবেশ হয়েছে। রিয়ান, আজ হঠাৎ এখানে তুই? আমাদের কিছু বলবি মনে হচ্ছে, খুব জরুরি। রিয়ান বলল, আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা তোদের বলবো। আগে চল ওখানে যাই, আমাদের 3 জনের ড্রিম হাওয়ার সেই। চলে। এই বাড়িটা আবির, রিয়ান আর আইহানের। তাদের জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে এসে বলে, বা কখনো যদি মন খারাপ হয় তারা এখানে আসে। তার 3 জন বাড়ির ভিতরে গেল। ভিতরে একটা খাট আর একটা ছোট্ট টেবিল, সাথে সোফা আছে। তো বলে ফেলতো কি কথা, যেটা বলার জন্য আমরা সবাই আজ এখানে। আর ইয়ার, আমার মনে হচ্ছে রিয়ান প্রেমে পড়েছে। সে কোথায় আজকে আমাদের বলবে তা না রিয়ান? আরে তুই জানলি কেমনে? আমি জানবো না তো কে জানবে? তুই আমার বন্ধু না? আমি জানি। তাহলে আর দেরি কি, বলে ফেলো মেয়েটাকে। আর কিভাবে প্রেমে পড়লে? নাম তোর আরমিন। আর জানিস মজার বিষয় কি, তাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। তারপর থেকে আর কি, সে আমার ঘুম হারাম করে দিল। আমার মস্তিষ্কে এখন শুধু তার বসবাস, আমার হৃদয় জুড়ে এখন শুধু সে, আর যার নাম আরমিন। আচ্ছা এবার বল, তাকে কিভাবে আমার এই ভালোবাসার রংমহলে আমন্ত্রণ করব? কেন, ভালোবাসা দিয়ে নিজের জীবনের রংমহল এই আমন্ত্রণ করবি, কি বলিস আরিয়ান? আইডিয়াটা তো ঠিক আছে, কিন্তু রিয়ান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু কি? তুই তো ছবি দেখালি না ভাবির। ছবি তো দেখালি না। রিয়ান দুজনের দিকে তাকালো। তারপর বলল, আসলে আমার কাছে তো তার কোনো ছবি নেই। আবির আর আইহান একসাথে বলল, কি ভালোবাসার মানুষের একটা ছবি নেই তোর কাছে? ছবি দিয়ে কি কাজ? আমি তো চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। আইহান বলল, এটাই হয়তো ভালোবাসা। তারা সেখানে রাত 3টা পর্যন্ত ছিল। অনেক গল্প করলো, সাথে গান করলো, খাওয়া দাওয়া করে তারা নিজ নিজ বাড়িতে চলে আসলো। পরের দিন সকালে নিশা ভার্সিটিতে আসতেছিল। আজকে একটু বেশি সময় ছিল, তাই সে হেঁটে হেঁটে আসতেছিল। সে চারপাশে দেখে হাঁটছিল। তারপর সে সামনে তাকালো। সে দেখতে পেল আইহান। সে খুব ভালো করে লক্ষ্য করে দেখলো, হ্যাঁ, এটাই আইহান। সে আইহানের সামনে গিয়ে বলল, আরে সিনিয়রের এখানে যে। আইহান চমকে তাকালো নিশার দিকে, কারণ নিশা আইহানকে সিনিয়র বলে সম্বোধন করেছে। প্রথম, তাও অনেক সুন্দর করে ডেকেছে। ভার্সিটিতে যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা নষ্ট হয়ে গেল মাঝ রাস্তায়। আচ্ছা তুমি এখানে কেন? ভার্সিটিতে যাচ্ছিলাম। এদিক দিয়ে তো ভার্সিটি না? নিশা বলল, এই দিক দিয়ে তার বাড়ি। তারপর দুজন হাঁটা ধরল, আর গাড়িটা একজন এসে নিয়ে গেল। কথায় নিশা জানতে পারলো আহিয়ানদের বাড়ি এখানে। নিশাদের বাড়ি থেকে কিছুটা দূরে। নিশার কাছে কেন জানি মনে হলো আয়ান ছেলেটা অতটা খারাপ না যতটা সে মনে করেছিল। কিছুটা সময় পর ভার্সিটিতে এসে পড়ল তারা। আয়ান নিশাকে বাই বলে চলে গেল। নিশা হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। এখন বাজে 11টা। তাদের একটা ক্লাস শেষ হলো, আর একটা ক্লাস আছে, ওটা হবে 30 মিনিট পর। তাই তাদের মনে হলো
কিছু খাওয়া উচিত, তাই তারা ক্যান্টিনের ওখানে গেল। নিশার আরমিন আগে হাঁটছে আর মেঘ পিছনে পিছনে সে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, কিন্তু কিছু বোঝার আগেই একটা খাম্বার সাথে লেগে গেল। তৎক্ষণাৎ কিছু বুঝবে আবির গর্জন করে বলল, দেখে হাঁটতে পারো না? একটু হলে তো পড়ে যেতে। এই মুহূর্তে ক্যান্টিনের সবাই তাদেরকেই দেখে আছে। এখানে সিনেমা চলতেছে আর মেঘ নায়িকা আর আবির নায়ক। আসলে ভাইয়া সরি, আসলে আমি দেখতে পারিনি। আবির তার গায়ের থেকে জ্যাকেটটা খুলে মেঘের হাতে দিল, কারণ যখন মেঘের সাথে ধাক্কা লেগেছিল তখন তার হাতে কপি ছিল যার পুরোটা গায়ে পড়ে গেছে। সে জ্যাকেটটা মেঘের হাতে দিয়ে বলল, এটা কালকে ধুয়ে আমাকে এনে দেবে। তারপর আবির চলে গেল। মেঘ তো অবাক, সে কিছু বলতে পারল না। এমনিতে হলো কল্পনা তার প্রিয়তম আবির, এর সাথে কথা ঝগড়া করে, কিন্তু সামনে সামনে সে কিছুতেই বলতে পারে না। সে জ্যাকেটটা ব্যাগে ঢুকিয়ে রাখলো। কুছ কুছ হতে হে। তার থেকেও বেশি কিছু হয় নিশু। আরে তোরা যা মনে করছিস এমন কিছুই না। আমার জন্য তাই জ্যাকেট নষ্ট হয়েছে, তাই ধোয়ার জন্য দিয়েছি। এটা তো জানি, কিন্তু আরো কিছু আছে যেটা আমরা তোমার চোখে দেখতে পারি। কি এমন দেখতে পারিস আমার চোখে? কি জানি দেখতে পাই আমরা আর তার চোখে। ভালোবাসার রংমহল আর আকাশ সমান ভালোবাসা আবির ভাইয়ের জন্য। মেঘ বুঝতে পারল ওরা অনেক কিছুই জেনে গেছে, জানবেই বা কী করে। সারাদিন তো আবির ভাইকে নিয়ে মগ্ন থাকি, তাই হয়তো সবাই বুঝে যাচ্ছে, শুধু আবির ভাই ছাড়া। হয়েছে, আমাদের থেকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই। বলে ফেলেন ম্যাডাম, কত দূর গেল তোমার আবির ভাইয়ের কাহিনী। মেঘ বলল, আচ্ছা, তোদের থেকে আমি কিছু লুকোবো না, আজ আমি সব বলবো। জানিস, আবির ভাইকে আমি 3 বছর ধরে লাভ করি, কিন্তু সে কিছু জানে না। এমনকি আমি শুধু তার জন্যই এই ভার্সিটিতে পড়তে আসছি, তাকে এক নজর দেখার জন্য। নিশা অবাক হয়ে ততক্ষণে জিজ্ঞেস করলো, 3 বছর সত্যি বলছিস? এতদিন ধরে লাভ করিস কিন্তু এখনো বলতে পারিসনি তাকে যে ভালোবাসার কথা? পারিনি। ওনার সামনে গেলে আমার মুখ থেকে কথাই বের হয় না। মেঘ চুপ করে আছে। এখন তার অনেক ভালো লাগছে। এতদিন তো আবির ভাই শুধু তার মনে ছিল, কেউ জানতো না যে একটা মানুষকে অনেক ভালোবাসে। তাদেরকে আবির ভাইয়ের কথাটা বলে তার ভালোই লাগছে। তারপর তারা খাওয়া দাওয়া করে আবার ক্লাসরুমে চলে গেল। 3 জন একসাথে ক্লাসরুম থেকে বের হয়ে এই মুহূর্তে তারা আলোচনা করছে নবীন বরণে কী পরবে, কীরকম শাড়ি পরবে এইগুলো। আর কিছুদিন পর তাদের নবীন বরণ, তারাও এগুলো নিয়ে আলোচনা করছে। নিশা হঠাৎ মেঘকে খোঁচা দিয়ে বলল, দেখ তোর আবির। মেঘ সামনের দিকে তাকালো, দেখতে পেল আবির, আহিয়ান, রিয়ান আড্ডা দিচ্ছে। আচ্ছা, ওরা কি 3 জন ফ্রেন্ড? আহিয়ান আর রিহান ভাইয়া কাজিন আর খুব ভালো বন্ধু, আর আবির তাদের ছোটবেলার বন্ধু হয়। নিশা বলল, এত কিছু কি করে জানিস? শুধু এতটুকু না, আরও অনেক কিছু জানি। নিশা ওদের মুখের দিকে তাকালো, তারপর আবিরদের ওখানে চলে গেল। আরে ও ওখানে কেন যাচ্ছে? মেঘের থামা মান সম্মান যা আছে তা শেষ করে দেবে। আবির ভাই কেমন আছেন? ভালো আছি, কিন্তু তোমাকে তো চিনলাম না। আইয়ান আরিয়ান নিশার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে আরমিন আর মেঘ চলে আসলো তাদের কাছে। আরে এখানে কেন আসলি? ভাইয়াদের সাথে পরিচয় হতে আসলাম। ঠিক করছি না ভাইয়া? ঠিক করেছো বোন। তোমরা কি প্রথম বর্ষ স্টুডেন্ট? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসি, পরে আবার একদিন দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নিশা আর কিছু না বলে চলে গেল। কি হলো? এ আসলো, এই চলে গেল, মেয়েটা কি পাগল? রিয়ান মৃদু সুরে আহিয়ানকে বলল, পাগল হতে যাবে কেন? আমার বউয়ের বান্ধবীর লাগে আমার বউ যেহেতু পাগল না, তাহলে ও কেন পাগল হতে যাবে? এখন থেকেই বউ বউ শুরু করে দিয়েছিস, বিয়ের পর তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। আমাদের বউ পাগল রিয়ান। পাগল বলো বা যাই বলো, যা করি ভালোবেসেই করি, বুঝলে? চারিদিকে তখন অন্ধকার। ছাদে বসে আছে মেঘ, হাতে তার আবিরের দেওয়া জ্যাকেটটা থেকে আবিরের গায়ের গন্ধ আসছে। মেঘ ছাদে আসছে তার একটা কারণ আছে। সে যদি তার রুমে জ্যাকেটটা বের করে, তাহলে তার ছোট বোন রুমু তার মা বাবাকে সব বলে দিবে, পরে তার অনেক কেলানি খাইতে হবে। তাই সে ছাদে চলে আসছে। আগে থেকে জ্যাকেটটা ধোয়ার জন্য
যা যা লাগবে তা নিয়ে আসছিল, এখন শুধু ধুতে হবে। শেষ পর্যন্ত ধোয়া শেষ হলো। উফ, একটা জ্যাকেট ধুতে পুরো নিঃশ্বাস চলে গেল আমার। আচ্ছা, ওনার কাপড়গুলো কে ধয়? নিশ্চিত তার অনেক কষ্ট হয়। হয়তো আমি তো একটা ধুয়ে আমার প্রাণ চলে গেল। মেঘ জ্যাকেটটা মেলে দিল রশিতে, কিন্তু হঠাৎ আবির ভাই, আপনি? আবি কিছু না বলে মুচকি হাসলো। মেঘ যখন আবিকে ছুতে যাবে তখনই সে বাতাসের সাথে মিলিয়ে গেল। কি হলো এটা? আমি কি কল্পনা করছিলাম এত কিছু? আবির ভাই তো এখানে ছিল, কই গেল? আমি কি পাগল হয়ে গেলাম? আমার সাথে এগুলো কি হচ্ছে? মিসেসের কথায় সে খুব চিন্তিত, কারণ তার মেয়ে আজ 2 দিন হলো তার সাথে যোগাযোগ করছে না, তাই সে অনেক চিন্তিত। মনে মনে অভিমানও তার হৃদয় ভেঙে যাচ্ছে। তার মেয়ে, একমাত্র মেয়ে, তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমার নিশা কি তবে আমাকে ভুলে গেল? এত কম সময় সে মাকে ভুলে গেল। এই তো গেল 3 মাস হবে, আমার নিশামণি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। কথা কি চিন্তা করছো? এভাবে কথাই নিচ থেকে উপরে তাকালো, দেখলো তার স্বামী আকিল, যে তার 2 সন্তানের বাবা, একটু বিস্মিত। কি হয়েছে তোমার বলো তো? তুমি নাকি কিছু খাওনি? ততক্ষণে দরজা নক করে নীল রুমে ঢুকে বলল, না বাবা মা, কিছু খাইনি। আমি এত করে বললাম তবু কিছু খাইনি। কেন, কি হয়েছে? কথা টেনশন করছো নিশার জন্য? টেনশন করার কিছু নেই। নীল কথা বলেছিল নিশার সাথে। এটাই তো মাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি। এই, তোমরা বাবা ছেলে কি শুরু করলে বলো তো? আমি কি বাচ্চা? আর একদিন না খেলে কি হয় না? আর তাছাড়া আমি কি বাচ্চা? তুমি বাচ্চা না, তুমি হচ্ছ বড় বাচ্চা আমাদের বাড়ির। অকিল, বাচ্চাদের সামনে কি শুরু করেছো? মা বাবা তোমরা থামো, তোমাদের আদরের মেয়ে নিশা কল দিচ্ছে। সত্যি? এই নাও মা, কথা বলো। নিশা, কেমন আছিস মা? ভালো আছি মা। তুই এভাবে ভুলে গেলি আমাকে? মা, তোমাকে আমি ভুলবো কিভাবে মা? তুমি আমার মা। মাকে কি কখনো ভোলা যায়? সবসময় হৃদয়ে থাকে মা। মাকে না ভুললে বাবাকে ঠিকই ভুলে গেছো তুমি। সাথে আমাকেও। তোমরা এগুলো কি শুরু করলে বলো তো? আমি তোমাদের কাউকে ভুলিনি। শুধু শুধু একটু পড়াশোনার চাপ ছিল, তাই তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারিনি। আর আমি কিন্তু খবর নিয়েছি নীল ভাইয়ের থেকে। এভাবে কথা চলতে থাকলো। একজন মা তার মেয়ের সাথে প্রাণ ভরে কথা বলল, আচ্ছা মা, রাখি। তুমি ঠিকমতো ঔষধ খাবে আর খাওয়া দাওয়া ঠিকমতো করবে। আমি একটু ঘুমাবো। তুইও ঠিক মতো থাকিস নিশামা। নিশা বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটছে। রাতে তার ঘুমাতে অনেক সময় হয়েছিল, ঠিকমতো ঘুম হয়নি, তাই রাতে নিশা সামনে গিয়ে দেখলো একই জায়গায় আইয়ান দাঁড়িয়ে আছে। নিশার কাছে মনে হলো সে কারোর জন্য অপেক্ষা করছে। আইয়ানের সামনে আসার পর আইয়ান বলল, নিশা ভার্সিটি যাচ্ছেন? হুম। আমিও ভার্সিটি যাব, চলো একসাথে যাই। কিন্তু আমার তো মনে হলো আপনি কারোর জন্য অপেক্ষা করছেন। হয়তো। বুঝলাম না ঠিক। আর আপনার গাড়ি কই? আপনি তো সবসময় গাড়ি নিয়ে চলাচল করেন। আমার সম্পর্কে এত কিছু জানো না? আপনার সম্পর্কে কিছু জানতে না চাইলেও ভার্সিটির কিছু মেয়ে আছে না যাদের আপনি ক্রাশ, সেই মেয়েগুলো আপনাকে নিয়ে এভাবে গবেষণা করে যে যারা আপনার সম্পর্কে কিছু জানতে চায় না তারাও সব কিছু জেনে যায়। আইয়ান কিছু না বলে সামনের দিকে হাঁটা ধরল। মনে হচ্ছে সে এত সময় ধরে কারোর সাথে কথা বলেনি। এই যে সিনিয়রের রাগ করণের বুঝি। আইয়ান পিছনে তাকালো, ততক্ষণে নিশা আইয়ানের সামনে চলে আসলো। রাগ করতে যাব কেন? আচ্ছা, তাহলে আমাকে ফেলে চলে আসলেন যে? তুমি মনে হয় আমার সাথে যেতে চাও না, তাই চলে আসলাম। আমি কি এটা একবারও বলেছি? তোমার হাবভাবেই বোঝা যাচ্ছে। আমি কি করলাম? আরে কথা বলছেন না কেন? কি বলবো? নিশা ভুরু কুচকে বলল, আচ্ছা এই সব বাদ দেন, চলেন একসাথে যাই গল্প করতে করতে। যাওয়া যা। নিশা আইয়ান হাঁটছে খুব ধীরে ধীরে। আইয়ানের কাছে মনে হচ্ছে এই পথ যদি শেষ না হয় তাহলে ভালো হতো। কিছুটা সামনে যাওয়ার পর আইয়ান একটা ফুচকার দোকান দেখতে পেল। আইয়ান নিশাকে বলল, ফুচকা খাবেন? ফুচকা কেউ খায়? এইগুলো খারাপ জিনিস, এগুলো খেলে অসুস্থ হয়ে যায়। যা, একবার খেলে কিছু হয় না। আর সব থেকে বড় কথা, তুমি ফুচকা খাও না। না, আমি খাই না। নিশার কথা শুনে আইয়ান আশ্চর্য বনে গেল। তোমাকে আমি আগে পাগল মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি একটা এলিয়েন। নিশা গরম চোখে আইয়ানের দিকে তাকালো। আমি পাগল? এলিয়েন? আরে রেগে যাচ্ছ কেন? আচ্ছা চলো ফুচকা খাবো। আমি খাবো না।
খেতে হবে না, আমার সাথে গেলেই হবে। আইহান ফুচকার দোকানের সামনে আসলো। পিছনে নিশা আসলো। সে আইহানের পিছনে দাঁড়িয়ে আছে। মামার টক এবং মরিচ বেশি করে দিয়ে 1 প্লেট ফুচকা করেন। আইহান নিশার দিকে তাকালো। তুমি খাবে? না। কিছু সময় পর ফুচকা মামা এসে আহিয়ানকে 1 প্লেট ফুচকা দিয়ে গেল। সে খুব তৃপ্তি করে ফুচকা খাচ্ছে আর চোখে নিশাকে দেখছে। নিশা আশেপাশে। খাবে? নিশা আহিয়ানকে কিছু বলবে তার আগেই আহিয়ান একটা ফুচকা নিশার মুখে ঢুকিয়ে দিল। নিশা ফুচকা চিবুতে চিবুতে বলল, কি করলেন এটা? ভালো না। নিশা মুখ ভেঙচি কেটে বলল, ভালো একটু। আহিয়ান মুচকি হাসল। আবির ভার্সিটির পিছনের দিকে সিগারেট খাচ্ছে। এটা তার সবচেয়ে বাজে স্বভাব। এতেও চেষ্টা করার পরও সে এই সিগারেটটা খাওয়া ফেলতে পারেনি। যখন ভার্সিটির জীবন শুরু হলো তখন থেকে এই সিগারেট খাওয়া শুরু করেছে। এই নিয়ে রিয়ান আহিয়ানের সাথে তার অনেক ঝগড়া হয়েছে এবং এমনকি অনেকদিন আহিয়ান রিয়ানের সাথে কথা বলেনি। আবির একটা ফেলে আরেকটা সিগারেট ধরালো, সামনের দিকে তাকালো। মেঘ তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখে পানি, একটু হলেই কান্না করে দিবে। কিন্তু আবিরের যায় আসে না। সে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি করছো মেয়ে? মেঘ তার হাতের প্যাকেটটা আবিরের দিকে দিল, তারপর বলল, আপনি সিগারেট খান? খাই, তাতে তোমার কি? প্লিজ এইগুলো খাবেন না, এগুলো খারাপ জিনিস। আমাকে তুমি কয়দিন চিনো আর তুমি বললে কি আমি খাবো না? আমার লাইফ, আমি যা ইচ্ছা তা করব, তুমি বলার কে? আর যেটা দিতে আসছি সেটা দিয়েছো, এবার যাও। আর কখনো ভুলেও আমার জীবনে তোমার এই নাকটা ঢোকাবে না। সত্যি বলেছেন। আমি কে? আজ থেকে আমি আর কখনো আপনার সামনে আসবো না, ভুলেও কখনো আসবো না। আবিরের কথায় মেঘ অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এই কষ্ট তার 3 বছরের কষ্টের কাছে কিছুই না। সে আবিরকে বলছে তার সামনে আর আসবে না, কিন্তু সে তো পারবে না আবিরকে না দেখে থাকতে। মেঘ ক্লাসে চলে গেল, গিয়ে নিশার পাশে বসলো। কি হলো তোর মুখের এই অবস্থা কেন? তুই কি কান্না করছিস? না, কান্না করতে যাব কেন? আচ্ছা, আরমিন কই? ও তো আজকে আসবে না। সকালে বলল ওর ভাই নাকি অসুস্থ, জ্বর উঠছে, তার নাকি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা। দুজন মিলে অনেক গল্প করলো। তারপর কিছু সময় পর স্যার চলে আসলো। মেঘ গাছের নিচে বসে কান্না করছে। কারণ হচ্ছে ক্লাস থেকে বের হবার সময় কিছু সিনিয়র ছেলে তাদেরকে অনেক বিরক্ত করেছে নিশা আর মেঘকে, কিন্তু মেঘের সাথে তারা অনেক খারাপ ব্যবহার করেছে, তার ওড়না নিয়ে টানাটানি করেছে, এমনকি গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। মেঘের মন অনেক নরম, তাই সে এগুলো সইতে না পেরে কান্না করছে। বোন থাম, আমি স্যারের কাছে বিচার দিব। ওদের নাম স্যারও যদি কিছু না করে তাহলে আমি পুলিশের কাছে যাব। আর মিনের বাবা উনি একজন পুলিশ, আমি যদি তার কাছে সাহায্য চাই তাহলে উনি অবশ্যই সাহায্য করবে। মেঘ নাক টেনে বলল, আজকে হয়তো আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে তার বিচার পাবো, কিন্তু অনেক মেয়ে আছে যারা ভয়ে কিছু করতে পারে না, কাউকে বলতেও পারে না, সব সময় অন্যায় সহ্য করে যায়, তাদের কি হবে? নিশা গভীর শ্বাস নিয়ে বলল, জানিস মেঘ মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই পাপ হয়ে গেছে আমাদের। কি হলো আইহান? হেই, আজকে তোদের ভাবিকে দেখতে পাচ্ছি না কেন? আইয়ান রিয়ানের বাইক থেকে নেমে বলল, এই একটা আছে, সারা দিন আর্মিন করতে থাকে, তাই দেখছিস না তো, বুঝে নিতে হবে এটা সেই আসেনি আজকে। আরে এভাবে বলছিস কেন ওকে? তুই ছাড়া আমার কষ্ট কেউ বুঝে না রে আবির। বুঝি না আমি। বুঝিস না? আমি বুঝতেও চাই না। আচ্ছা আহিয়ান, তোকে আজকে নিশার সাথে ভার্সিটিতে আসতে দেখছিলাম। তুই কি জানিস মানে নিশা কি তোকে বলেছে? আরমিন ভাবি আজকে কেন আসেনি? নিশার সাথে এসেছে আমাদের আহিয়ান? আহিয়ান, আপনি তলে তলে এত? আরে ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, তোরা যা মনে করেছিস তা কিছুই না। হলেও কি তুই কেন বা মনে করেছিস আমরা এমন কিছু মনে করব? রিয়ানই তো বলছে। রিয়ান কিছু বলবে তার আগেই আহিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ, আর একটা কথা না, ওই যে নিশার কাছে গিয়ে খবর নিয়ে আয় তোর আর্মিনের। তোরা আয়, নিশার সাথে আমার তেমন কখনো কথা হয়নি, তোর সাথে তো তার অনেকবার কথা হয়েছে, তুই একটু আয়। নিশা নিশা তাকালো আহিয়ানের দিকে।
পিছন থেকে আবির মেঘের দিকে তাকে অবাক হয়ে গেল। কান্না করতে করতে পুরো মুখ লাল করে ফেলেছে। এখানে কি হচ্ছে? আর মেঘ, তুমি কি কান্না করছো? মেঘ কিছু না বলে সবাইকে পাশ কাটিয়ে চলে গেল আর রেখে গেল তিনজন কৌতূহলী চোখ। তারপর সবাই নিশার দিকে তাকালো। কিছু বলবেন আবির ভাইয়া? ওর কি কিছু হয়েছে? আর আরমিন কই? তোমাদের সাথে নেই কেন? আরমিন আজকে আসেনি, তার ভাই অসুস্থ, তাই। আর আবির ভাইয়া মেঘ কেন কান্না করছে না জানেন। আজকে তার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। সবকিছু বললো তাদেরকে। এত কিছু হয়ে গেল, তোমরা কাউকে বলনি কেন? অন্য কাউকে না হয় আমাকে তো বলতে পারতে। আসলে মেঘ পুরোভাবে ভেঙে পড়েছিল, তাই কাউকে বলার সুযোগটা পাইনি। আর কাউকে বলতে হবে না, তুমি আমার ভাইকে বলে ডাকো না। তোমার ভাই কালকে তোমাদের প্রতি হওয়া অন্যায়ের বিচার করবে। আচ্ছা আসি ভাই। যাও। নিশা রিক্সার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছে না। কিন্তু হঠাৎ করে কারোর শক্ত হাতের বাঁধনে অনুভব করলো নিশা। আপনি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? আর একটু হলে তো গাড়িটা মেরে দিত। নিশা লক্ষ্য করে দেখলো একটা ট্রাক, যেটা এখন তার পাশ কাটিয়ে চলে গেল। আর আইহান যদি না সরাতো তাহলে কোনো একটা দুর্ঘটনা হতে পারত। ধন্যবাদ আপনাকে। একটু দাঁড়াও, আমি এখনই আসছি। উঠো, এখন গাড়ি পাবে না। আমিও বাড়ি যাচ্ছি, তোমাকে পথে নামিয়ে দিব। না লাগবে না। আর এটা তো রিয়ান ভাইয়া বাইক, আর আমরা চলে গেলে উনি যাব কি করে? রিয়ান আবিরের সাথে একটা কাজে যাবে, তাই সে এখন বাড়িতে যাবে না। তুমি কি আসবে নাকি আমি চলে যাব? নিশাও আর কিছু না বলে উঠে পড়লো, কারণ এখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে গাড়ি পাওয়া যেতে পারে। রাত তখন 3টা। রিয়ানের কিছুতেই ঘুম আসছে না, বারবার আরমিনের কথা মনে পড়ছে। আর থাকা যাবে না, এইভাবেই মেয়েটা মনে হয় আজ আমাকে মেরেই ফেলবে। রিয়ান তার গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। 30 মিনিট পর সেই আরমিনেদের বাড়ির নিচে চলে আসলো। না, এখন কি করব? বাড়ির নিচে তো চলে আসলাম, দেখা কি করে করব? ওয়েট, আরে আমার কাছে তো আরমিনের ফোন নাম্বার আছে, কল দিলেই তো হয়ে যায়। বিরক্তিকর রিংটনের আরমিনের ঘুম ভাঙলো। দেখলো অপরিচিত নাম্বার। কে বলছেন? লজ্জা করে না? রাত বিরেতে মেয়েদের কল করেন। আপনি জানেন আমি কার মেয়ে? আরে আমি তোমার ভবিষ্যতের জামাই বলছি। আর জামাইয়ের সাথে কি ওইভাবে কথা বলে? আরে কি যাতা বলছেন? আর একবার যদি কল দেন আপনাকে আমি পুলিশে দেব। ইউ নো আমি কে? আরে আরে জানি আমি তুমি কে। তুমি আমার শ্বশুরের একমাত্র মেয়ে, আর আমি রিয়ান বলছি। আরমিন হুমড়ি খেয়ে বিছানা থেকে উঠল। কি? আর একটু নিচে আসো, আমি মরে যাচ্ছি। এই আপনি কি শুরু করেছেন বলেন তো? আগে তো শুধু বিরক্ত করতেন, আর এখন বাড়ির নিচে চলে আসলেন। আমি কিছু জানি না, তুমি যদি 10 মিনিটের মধ্যে না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে আসবো। হ্যাঁ। আরে কি যাতা বলছেন? আরে ঘুমতে পারছেন, শুনতে পারছেন? হ্যালো হ্যালো, কেটে গেল। এখন আমি কি করি? সত্যি সত্যি কি চলে আসবে? আরমিন তার বেলকনিতে এসে দেখলো রিয়ানের বাইক, এবং সে দাঁড়িয়ে আছে আর ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর পর আমার কি যাওয়া উচিত? আরমিন খুব সাবধানে মেন গেট খুলে বের হলো। আরমিনদের বাড়িটা 2তলা। এটা তার দাদার তৈরি বাড়ি। তার বাবা তার দাদার একমাত্র ছেলে সন্তান ছিল, তাই তার দাদা দাদি মারা যাওয়ার পর সব কিছু তার বাবাই পায়। আরে এখানেই তো ছিল, এখন কই গেল? বাইক তো আছে, কিন্তু উনি কই? আরমিন চারপাশে চোখ বুলিয়ে দেখলো। হঠাৎ কিছু একটা শব্দ। আরমিন পিছন ফিরে দেখলো তার পিছনে কেউ নাই। তারপর আবার একই শব্দ। এই শব্দটা তো বাড়ির পেছনের দিক থেকে আসছে। আরমিন খুব ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে হাঁটা ধরলো। আরমিন বাড়ির পিছনের দিকে গিয়ে দেখলো রিয়ান একটা গাছে ওঠার চেষ্টা করছে, আর এই গাছটা দিয়ে তাদের ছাদে ওঠা যায়। কি করছেন ভাইয়া? রিয়ানের কাছে কণ্ঠের মালিকটা খুব পরিচিত, এবং সে জানে এটা আরমিনের কণ্ঠ। কিন্তু আরমিন তাকে ভাইয়া বলল। রিয়ান রাগী কণ্ঠে বলল, আমার অলরেডি অনেক বোন আছে, আপাতত বোনের দরকার নেই। সব ভুলেও আমাকে ভাইয়া ডাকবে না। ওকে আগে বলেন এখানে কেন এসেছেন। আর ভার্সিটিতে বিরক্ত করেন, এখন মাঝরাতেও বিরক্ত করতে চলে এসেছেন। রিয়ান শান্তভাবে বলল, খুব মনে পড়ছিল তোমাকে। আচ্ছা এখন তো দেখলেন, এবার যান প্লিজ। রিয়ান পিছনে ফিরে আকাশের দিকে তাকিয়ে বলল, আরমিন জানো আরমিন, আজকে আকাশের চাঁদও লজ্জা পাচ্ছে তোমাকে দেখে।
কারণ তোমাকে আজকে চাঁদের মতো লাগছে না, চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগছে। মজা করছেন? আরে মজা করব কেন? তুমি কি আমার বিয়ান লাগো যে মজা করব? প্লিজ এবার থামেন, আমার যেতে হবে। কেউ থেকে দেখে ফেললে খুব খারাপ হবে। আগে তুমি যাও, আমি আসছি।